ভারতের পানিতে ভয়াবহ বন্যার পর নতুন করে আলোচনায় বাংলাদেশের বাঁধ, অর্থাৎ ভারত যেখানে বাঁধ দিয়েছে বাংলাদেশ ও সীমান্তের ভেতরে সেই নদীতে বাঁধ তৈরি করবে। এতে বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিলেও সেই পানি বাংলাদেশের বাঁধে এসে আটকে যাবে এবং আমরা বন্যার হাত থেকে রক্ষা পাবো। উপরন্তু আমাদের বাঁধে আটকে যাওয়া সেই পানিতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো প্লাবিত হবে এবং আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো। স্থিতির মারাত্মক অবনতি ঘটায় আমরা 2 কোটি প্রবাসীরা প্রস্তুত। ফারাক্কা বাঁধের চেয়ে বড় ফারাক্কা বাঁধ তৈরি করবো ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস স্যার, আপনি শুধু উদ্যোগ নেন, আমরা প্রবাসীরা প্রস্তুত। এই প্রবাসীরা পাঠাও রেমিডেন্স, ওই রকম 3-4টা ফারাক্কা বাঁধ আমরা তৈরি করব। বন্যার পানি নামতে শুরু করেছে এবং বন্যায় যত মানুষ মারা যাবে বলে আমরা ধারণা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, ভারতের বাঁধের সামনে ভাত তৈরি করার নির্মাণে কিন্তু ডক্টর ইউনূস চীনের সাথে নতুন বৈঠক করেছে। সেই সাথে সাথে কিন্তু তারেক রহমানও এই বৈঠকে সম্মতি জানিয়েছে এবং বলেছে যত টাকা লাগে আমরা বিএনপিরাও সহযোগিতা করব বাংলাদেশের জন্য, এমন কথা কিন্তু বলেছে তারেক রহমান। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন বাবর 7 সিস্টার নিয়ে যে হুঙ্কারটি দিয়েছিল সেটি কিন্তু পূর্ণ হওয়ারই এক ধাপ এগিয়ে গিয়েছে। কারণ 7 সিস্টারের এক সিস্টার কিন্তু বাংলাদেশ পুরো তাদের দখলে নিয়ে ফেলেছে, এমন তথ্য কিন্তু জানিয়েছে গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, বেশ কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক এসে বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। ভারতের পানিতে ভয়াবহ বন্যার পর নতুন করে আলোচনায় বাংলাদেশের বাঁধ, অর্থাৎ ভারত যেখানে বাঁধ দিয়েছে বাংলাদেশ ও সীমান্তের ভেতরে সেই নদীতে বাঁধ তৈরি করবে। এতে বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিলেও সেই পানি বাংলাদেশের বাঁধে এসে আটকে যাবে এবং আমরা বন্যার হাত থেকে রক্ষা পাবো। উপরন্তু আমাদের বাঁধে আটকে যাওয়া সেই পানিতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো প্লাবিত হবে এবং আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো। এই ধরনের চিন্তাকে মাথায় রেখে বাঁধ নির্মাণের একটা দাবি সামাজিক মাধ্যমে জোরালোভাবে দেখা যাচ্ছে। আজকে আমরা ভৌগোলিক অবস্থান এবং কারিগরি দিক থেকে দেখার চেষ্টা করব যে বাংলাদেশের ভেতরে বাঁধ দিয়ে বন্যা ঠেকানো কিভাবে সম্ভব। বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি বুঝতে আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে মৌলিক একটা বিষয় হচ্ছে, উজানের দেশ হওয়ায় ভারতের অবস্থান উপরে, ভাটির দেশ হওয়ায় বাংলাদেশের অবস্থান নিচে। কাজেই পানির গতি স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে ভারতের দিকে নয়, বরং ভারত থেকে বাংলাদেশের দিকেই থাকবে। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে, শুষ্ক মৌসুমে ভারত যখন উজান থেকে পানি আটকে দিবে তখন নিচ থেকে বাংলাদেশের বাঁধ তো সেই পানি টেনে আনতে পারবে না। ফলে বাঁধ নির্মাণের পরেও বাংলাদেশের নদীগুলো শীত এবং গ্রীষ্মকালে মৃত অবস্থাতেই পড়ে থাকবে। কাজেই সমস্যা কিন্তু অর্ধেক থেকেই যাবে। এমত অবস্থায় অনেকে বলবেন শুষ্ক মৌসুমে পানি না পেলে সমস্যা নেই, কিন্তু বাঁধ দিয়ে বর্ষায় বন্যা তো ঠেকানো যাবে। তাদের এই দাবিটাকেই আমরা এবার বিশ্লেষণ করে দেখব। প্রথমেই আসে উচ্চতার বিষয়। উদাহরণস্বরূপ ফারাক্কার উচ্চতা যেহেতু ৭৫০০ মিটার, কাজেই বাংলাদেশে পদ্মায় বাদ দিলে তার উচ্চতা ফারাক্কার চাইতে যথেষ্ট বেশি হওয়া লাগবে। অন্যথায় ফারাক্কার ছেড়ে দেওয়া পানি বাংলাদেশের বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয়ে ঘুরে ফিরে সেই বন্যাই হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাদ দিয়ে সেই পানি তো ভারতে ফেরত পাঠানো যাবে না। ভারত উঁচু এবং বাংলাদেশ নিচু বিধায় পানির চাপ কিন্তু বাংলাদেশের দিকেই থাকবে। সেই চাপ ঠেকাতে হলে শুধু নদীর উপর সুইচ গেট করলে হবে না, বরং নদীর দুই পাশ ধরে বাংলাদেশের দুই দিকের সীমান্ত পর্যন্ত শত শত কিলোমিটার এলাকা কমপক্ষে ৮০০০ মিটার উঁচু করে বাদ দিতে হবে। না হলে যতটুকু বাদ দিবে তার বাইরে দিয়ে পানি নিচের দিকে গড়িয়ে স্বয়ং বাংলাদেশেই প্লাবিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে নদীর বাঁধ বরাবর দেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বাদ দেয়া, তাও আবার এত উঁচু করে, এটা কি আদৌ সম্ভব? আর দুদিকের সীমান্ত পর্যন্ত যদি বাঁধ দেওয়াও হয়, তাহলে সীমান্তের দুই পাশ দিয়ে গড়িয়ে সেই পানি শুধু ভারতকে না বাংলাদেশকেও ডুবিয়ে দিবে। তাছাড়া আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমরা কয়টা নদীতে এত লম্বা করে বাঁধ দেব? ভারত বাংলাদেশের মধ্যে যৌথ নদীর সংখ্যা ৫৪টি, এর মধ্যে ৩০টি নদীতে ভারত বাঁধ দিয়েছে, বাকিগুলোতেও বাঁধ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কাজেই প্রত্যেকটা নদী তো দূরের কথা, একটা নদীতেও সীমান্তের দুই মাথা পর্যন্ত বাঁধ দেয়া আসলে বাস্তবে সম্ভব নয়। সহজে বলতে গেলে উজানের দেশগুলো বাঁধ দেয় শুষ্ক মৌসুমে পানি আটকানোর জন্য। যখন পানির চাপ কম থাকে সেই পানিকে আটকে তারা নিজেদের মধ্যে প্রবাহিত করে বিভিন্ন কাজে লাগায়। পৃথিবীর কোনো দেশ বন্যা ঠেকানোর জন্য বাঁধ তৈরি করে না, বরং বর্ষাকালে যখন প্রবল চাপ আসে এবং বন্যার আশঙ্কা দেখা দেয় তখন সবাই বাঁধের গেটগুলো খুলে দেয়। পানির ধর্মই হচ্ছে সে নিচে নামবে, যতটুকু জায়গা দিয়ে আটকানো হবে তার বাইরে দিয়ে হলেও সে নিচেই নামবে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফ যেভাবে গলতে শুরু করেছে, তাতে অস্বাভাবিক কোনো ঢল হিমালয় থেকে নেমে আসলে কোনো শক্তিশালী বাঁধ দিয়েই সেই ঢল ঠেকানো সম্ভব হবে না।
আসার কথা হচ্ছে, উজানের দেশ যদি বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি আটকে দেয়, তাহলে ভাটির দেশে পাল্টা বাঁধ নির্মাণ করে সেই পানি টেনে আনা যেমন সম্ভব নয়, তদ্রুপ বর্ষাকালে উজান থেকে পানি ছেড়ে দিলে সেই পানি ভাটির দেশে বাঁধ দিয়ে ঠেকানোও সম্ভব নয়। শুনতে খারাপ লাগলেও বাংলাদেশ যেহেতু ভাটির দেশ, তাই বাংলাদেশের জন্য এটাই প্রাকৃতিক বাস্তবতা। তবে আসার কথা হচ্ছে, বাংলাদেশের হাতে এই সমস্যার রাজনৈতিক এবং প্রাকৃতিক দুই রকম সমাধানই আছে। রাজনৈতিক সমাধান হচ্ছে আন্তর্জাতিক জায়গাগুলোতে অভিযোগ করে ভারতের উপর কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করা, যাতে ভারত সমস্ত নদীর ক্ষেত্রেই পানি বন্টনের একটা চুক্তির মধ্যে আসে। কিন্তু এতে কাজ না হলেও কাঁটা দিয়ে কাঁটা তোলার পদ্ধতি আছে। নদী এবং বাঁধের ক্ষেত্রে বাংলাদেশ যেমন ভারতের উপর নির্ভরশীল, তদ্রুপ সেভেন সিস্টার, চিকেন নেক এবং ট্রানজিট সহ বেশ কয়েকটি দিক থেকে ভারতও বাংলাদেশের উপর নির্ভরশীল। সেই জায়গাগুলোতে ভারতকে কোণঠাসা করতে হবে, যাতে ভারত বাধ্য হয়ে নদীর বিষয়ে আপোষে আসে। তবে আসল সমাধান হচ্ছে প্রাকৃতিক সমাধান। বাংলাদেশের সমস্ত নদী নালা এবং খালগুলোকে ঠিক করতে হবে, খনন করতে হবে। একটা মাস্টার প্ল্যান করে নিয়মতান্ত্রিকভাবে নদীগুলো ড্রেজিং করতে হবে, যাতে পানি আসলেও এসব নদী নালা দিয়ে সাগরে নেমে যেতে পারে। আজকের এই পরিস্থিতির জন্য ভারতের পাশাপাশি আমরা নিজেরাও দায়ী। আমরা সমস্ত নদী নালা খাল বিল দখল করে ভরাট করে ফেলেছি। এ কারণে শুধু ভারতের ঢল নয়, যখন এমনিতেও দেশে একটু বেশি বৃষ্টিপাত হয়, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল তখন প্লাবিত হয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। কাজেই দেশের সমস্ত নদী নালা মেরামত করতে হবে, তাহলে ভারত পানি ছেড়ে দিলেও সেটা অধিকাংশ ক্ষেত্রে এমনিতেই নদী নালা দিয়ে নেমে সাগরে চলে যাবে। কাজেই বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণের চটকদার স্লোগানের পরিবর্তে আমাদেরকে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে। সামনে ভারত আরও বেশি নিষ্ঠুরতা দেখাতে পারে, তাই আমরা যত দ্রুত বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে মাঠে নামব, ততই আমাদের মঙ্গল। সতর্কতার সাথে পরিকল্পিত পদক্ষেপ নিলে কুমিল্লা, ফেনী কিংবা সিলেটের পরিণতি আমাদেরকে আর দেখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পূর্বাঞ্চলে জেলার পর জেলা প্লাবিত হয়, মানবতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। বন্যায় এরই ভিতর মৃত্যুবরণ করেছেন কয়েকজন মানুষ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রিয় দেশবাসী, বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতি নেবার সুযোগ পর্যন্ত পায়নি। প্রিয় দেশবাসী, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে, বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি, সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন, ব্যবস্থা করুন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান। নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই। আপনারা জানেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রিয় দেশবাসী, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্য মতন বিপদগ্রস্ত। কে কিভাবে নিউজটার গুরুত্ব বুঝবেন আমি সেটা জানি না, তবে সেভেন সিস্টার্স আলোচনায় বরাবর আপনারা খেয়াল থাকার কথা যে গেল কয়েকদিন যাবৎ ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরে যে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা হচ্ছিল, সেই সেভেন সিস্টার্সেরই এক সিস্টার্স আসাম। আজকে আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি আপনার যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য সরাসরি ভারতের সাথে সাংঘর্ষিক। ভারতের মিডিয়া, ভারতের মন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের যেই পার্লামেন্ট বলতে আমরা বুঝাচ্ছি কংগ্রেস, বিজেপি, আরও যে দলগুলো আছে, এরা একটা জায়গায় এসে বাংলাদেশের সাথে কাউন্টার করে বসছে যে ডক্টর ইউনূসের সরকার আসার পরে দেশে আমাদের হিন্দু ভাইদের উপর নির্যাতন শুরু হয়েছে।
2-4টা ঘটনা ঘটেছে, এর মাঝখানে ম্যাক্সিমাম ঘটনাগুলো যারা হিন্দু বাট আওয়ামী লীগের রাজনীতি করতো, তো আওয়ামী লীগের রাজনীতি করে তো শত শত মুসলিমরাই আজকে বাড়ি ঘরে ঘুমাইতে পারছে না। এখন বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, নানান ধরনের ক্যাম্পেইনিং যখন হচ্ছে, তখন বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে শত শত হিন্দু ভাইরা কোথায় গেছে, ভারতের আমাদের আসাম, তারপর হচ্ছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গায় নাকি আমাদের মানুষ ঢুকে গেছে। এগুলা কার কথা? নরেন্দ্র মোদী এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের যে পার্লামেন্ট, সেইখানে এই রাজ্যগুলোর নাম উল্লেখ করে বাংলাদেশকে একটা নেগেটিভ ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টাকে বিফল করে দিয়েছে আজকে আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলছেন বাংলাদেশি কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে নাই। আর তারই বক্তব্যের পর 7 সিস্টার্সের এক সিস্টার্সের অবস্থান একদম ক্লিয়ার যে তারা আসলে ভবিষ্যতে কোন দিকে মুভমেন্ট করতে পারে। যাই হোক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের কেউ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেননি বলে দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে চাপ দিতে নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অনুরোধ করেছেন। এটা স্বাভাবিক, আমাদের দেশে এটা নরেন্দ্র মোদীর চাপ দেওয়া লাগবে না, আমরা নিজেরাই আলহামদুলিল্লাহ এক অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকে দেখছি। হিমন্ত বিশ্ব শর্মাকে উদ্ধৃত করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর এক প্রতিবেদন বলছে হিন্দুরা বাংলাদেশে আছেন এবং তারা লড়ে যাচ্ছেন। তারা গত এক মাসে কোনো একজন হিন্দু ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি বলে আসামের এই মুখ্যমন্ত্রী বলছে যে ধর্মীয় রিজনে বা নির্যাতনের শিকার হয়ে নর্মালি কোনো হিন্দু ভারতের প্রবেশের চেষ্টা করেনি। এমনি যারা গেছে, কেউ পূজা পার্বণে গেছে, কেউ তাদের আত্মীয় স্বজন আছে গেছে, কেউ বাংলাদেশের পরিস্থিতি খারাপ দেখা হয়তো সাময়িকভাবে ভারতে গেছে, কিন্তু বাড়িঘর ছাইরা ভারত যেই প্রতিবেদনগুলো দেখাচ্ছিল বারবার, তারা রিক্যাপ কইরা বিভিন্ন ধরনের নির্যাতন, আরও যে আমাদের মেয়েদের উপর অত্যাচার, অতীতের বিভিন্ন ফুটেজগুলোকে কানেক্ট করা তারা যা দেখাচ্ছিল সেগুলো ছিল গুজব। তারা বলছে যে বরং প্রতিবেশী দেশটি থেকে বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি রাতের আধারে ভারতে আপনার ঢুকার চেষ্টা করেছে সীমান্ত অতিক্রম করে। আপনার গত এক মাসে ভারতে অনুপ্রবেশের সময় 35 জন মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। যদিও তারা আসামে থাকার জন্য আসেনি, তারা বিভিন্ন রাজনৈতিক কারণে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। তবে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের সাথে প্রধানমন্ত্রী মোদীকে তারা অনুরোধ করছে যেন একটা ভালো অবস্থান তৈরি করে বা সরকারকে চাপ দেয়। এই যে দেখেন, সবসময় বলি ভারত সবসময় চায় যে এই ধর্মকে পুঁজি কইরা এরা বলল কি মাঝখানে আমাদের দেশে সেনাবাহিনী পাঠাবে প্রয়োজনে, এত সস্তা, হ্যাঁ? 7 সিস্টার্স ভেঙে যাবে। আজকে আসামের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ভারতের কেন্দ্রীয় যে জাতীয়করণ আছে সেটার সাথে কিন্তু সাংঘর্ষিক। বিভিন্ন সময় মিথ্যা গুজব ছড়াইতে আজকে তাদের দেশের মানুষই কিন্তু এগুলো প্রকাশ করছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এর আগে পশ্চিমবঙ্গ, কলকাতার মুখ্যমন্ত্রী কিন্তু বলছিল যে বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বলছে। আমি ধন্যবাদ জানাই তাদের এমন সুন্দর বক্তব্যের জন্য। আর আমাদের দেশের হিন্দুবাদীর উদ্দেশ্য বলি, দেখেন সংখ্যালঘু সম্প্রদায় শব্দটা আমার কাছে অ্যালার্জেটিক ফিল হয়। আমি যা, আপনিও তা। মিডিয়াতে যে কোনো দেখা ভারতের বিভিন্ন গণমাধ্যম আছে বাংলা ভাষাভাষী, তারা বাংলাদেশের রিউমার ছড়ায়। আপনারা এগুলা দেখা হুট করে কোনো রকম ফেসবুকে স্ট্যাটাস অবস্থান নিয়েন না। ঘটনাটা কবের, কোথায়, কোন জায়গায়, বাংলাদেশের মানুষের অবস্থান তো বোঝেনি। আমরা যারা আছি কখনোই ধর্মভিত্তিক ইস্যুতে আলাদা কোনো রকম হিংসা, বিদ্বেষ, এই ধরনের মেন্টালিটি পোষণ করি না। ইনশাল্লাহ আমরা একটা দেশ, একটা জাতি। ভালো থাকবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।